প্লেন গেলে বা ভূমিকম্প হলে ভয় লাগে। প্রত্যেকটা সন্তানই যেভাবে গেছে কোনো বাবা মার বুক থেকে যেন এভাবে না যায়। আমি যাওয়ার পরে বিমানটা এসে ক্রাশ করে। আমাদের প্লেন দেখলে এখনো রেগুলার ওদের কথা মনে হয়। তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া হোক এবং তাদের বাবা মাকে একটা ক্ষতিপূরণ দেওয়া হোক। ক্যালেন্ডারের পাতায় আজ 2026-এর 21 জুলাই, ঠিক আজকের এই দিনে 2025 সালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। এই ভবনে আমরা এখন সেই ঘটনাস্থলে রয়েছি, যেখানে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সহ মোট 36 জন নিহত হন। এখন কেমন আছে সেই পরিবারগুলো? এখনও কি বিমান উড়লে শিক্ষার্থীদের মনে আতঙ্ক কাজ করে? কেমন আছেন সেই এখানকার শহীদ পরিবারের স্বজনরা এবং শিক্ষকরা? এই বিষয়ে কি বলছেন আমরা সেটি শোনার চেষ্টা করব। মেহের মিসের সাথে আমি এখানে দাঁড়িয়েছিলাম, গার্জিয়ানের জন্য ওয়েট করতেছিলাম। তারপর হঠাৎ একটা কি পড়লো, তখন বুঝতে পারিনি এটা প্লেন। তারপর আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম। তারপর যখন আরেকটা ব্লাস্ট হয়েছিল, সেকেন্ড টাইম যে ব্লাস্ট হয়েছিল, তারপর একটু বুঝলাম। তারপর আমি দৌড়ানোর সময় গিয়ে দেখতেছিলাম এখানে ঝলসে আছে একটা লাশ এখানে। তারপর এটা দেখে আমি আর দৌড়াইতে পারতেছিলাম না। আমার একটা ফ্রেন্ড আমাকে হেল্প করছে, আর আমার মাস্কে আগুন ধরে গেছিলো। ওইটা আমি তখন সেন্স ছিল না দেখে মাস্কের আগুনটা খুলে পকেটে রাখতে গেছিলাম। তারপর এখানে আগুন লেগে গেছিলো। তারপর দৌড়াইতে ক্লাসে গেছি। তারপর ক্লাসের ভিতরে গিয়ে স্যার ওইখানে দরজাটা ভাঙার ট্রাই করতেছিল। এখানে একটা আছে। এখনও প্লেন গেলে বা ভূমিকম্প হলে ভয় লাগে, তারপর কিছু আওয়াজ হলে ভয় লাগে। তো আমি আসার পর দেখি আমার 2 হাত একদম পুরাই বান, তারপর জ্বলছিল পর্যন্ত একদমই, আর লাল হয়ে তুমি এই জায়গাটা সাদা মাংস করতেছিল। তারপর আমার এতই খারাপ লাগতেছিল যে পরে আমি যন্ত্রণাই নিতে পারিনি। পরে দিয়ে আমাকে আবার কোয়েম্বাটুরে একটা হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে আবার ঢাকা মেডিকেল থেকে আবার সিএমএসে থাকার পরে 3 মাস পর আমাকে এখন কি যেন রিলিজ দেয়। হ্যাঁ, এখন একটু ভয় লাগে, মানে দেখলে আমার অনেক চিৎকার দিয়ে ওঠে, মানে কান্না এসে ভাবি কি যে বিমানটা এসে এখন ক্রাশ করবে। যখন দেখি ক্রাশ করে না, সব কিছু স্বাভাবিক, তখন আমি ঠিক হয়ে যাই। আমি যখন বিমানটা ক্রাশ হচ্ছে তখনই আমার গলায় আমার হিজাব ছিল, হিজাবটা আমি ফালাই দিছি। তো আমাদের এই জন্য আমার গলায় পড়ছে, কানে পড়ছে, কানে পুরার কারণে কানে ময়লা জমে ইনফেকশন হয়ে গেছে, কানে বেশি পড়তেছে। এখন আমরা কিছুই চাই না। এখন আমি চাই যে আমি আগের মতন ঠিক হয়ে যাই, আগের মতন পড়ালেখা করি। এখন তো আমি স্কুল যাইতে পারি না, কারণ স্কুলে গেলে রোদে অনেক চুলকায়, আমি এটা সহ্য করতে পারি না, তাই এখন যাইতেছি। আমাদের প্লেন দেখলে এখনো রেগুলার ওদের কথা মনে হয়। ওই কালো দিনের কথা, যখন ওই প্লেনটা পড়েছিল, ছোট বাচ্চারা, আমাদের ম্যামরা আহত হয়, নিহত হয়, অনেক হতাহত হয়। আগে এরকম ভয় কাজ করতো না, কিন্তু তারপরে যখন এই বিমান হইলো, দুর্ঘটনা হলো, পরে প্রতিনিয়ত যখন বিমান যায়, তখন প্রত্যেকটা বিমান যখন দেখি তখনই এই কথা মনে হয় যে এখানে আসলে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে। এটা তো আসলে ভুলে যাওয়া সম্ভব না, কারণ বাবা মা হিসেবে আমরা তো সারা জীবন থাকতে পারছি না তাদের পাশে। আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? এবং যেসব বাচ্চারা নিহত হয়েছে তাদের তো আসলে আর্থিক কোনো কিছুতেই রিপ্লেসমেন্ট হয় না। তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া হোক এবং তাদের বাবা মাকেও একটা ক্ষতিপূরণ দেওয়া হোক। সরকার সাহায্য সহযোগিতা করবে, এমনকি ভালো চিকিৎসাটা যেন আমরা পাই। সরকার এরকম একটা হেলথ কার্ড দিয়ে নিশ্চয়তা দিবে, যেন ওর ভবিষ্যৎ যেন অন্ধকার না হয় মতন। যেহেতু মেয়ে মানুষ, ওর এই পর্যন্ত ওই পরিমাণ ওর যোগ্যতা অনুযায়ী একটা যে কোনো জায়গায় সরকারি জায়গায় একটা চাকরি দেওয়ার জন্য আমি আবেদন জানাবো আমি সরকারকে। তারপর পরবর্তীতে আমার বাচ্চাকে আমি খুঁজে পাইনি। ঠিক 4:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিট থেকে আমাকে ফোন করে জানায় যে আপনার বাচ্চা ইমাম হোসেন, ওর যেহেতু ওই আইডি কার্ডটা পরে নেয় আর কি, আইডি কার্ডটা ছিল, তো ওখানে আমার নাম্বার ছিল। তো ওখান থেকে আমাকে ফোন দিয়েছে যে আপনার বাচ্চা ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে আছে, আপনি তাড়াতাড়ি আসেন। পরে আমি যাই, যে আমার বাচ্চাকে খুঁজে পাই। হ্যাঁ, আমার শালিকার 2টা বাচ্চা ছিল, একজন ক্লাস 7-এ পড়তো, আরেকজন ক্লাস 2-তে পড়তো আর কি। একজন নাজিয়া, আরেকজন ছিল নাফি। এই দুজনই, একজন মারা যায় ওই দিন রাতেই 1টার সময়, আরেকজন মারা যায় আপনার পরের দিন 10টার সময় মারা যায় আর কি। তো এখনও ওই কারণেই আমাদের ফ্যামিলিটা এখনও ট্রমাটাইজডের মধ্যে আছে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। বিশেষ করে আমার শালিকা এখন অ্যাবনর্মাল, স্বাভাবিক ফিরে আসতে পারে না। এখন আমরা ইন্টারিম সরকার আমাদেরকে অনেক তারা দিয়েছিল যে তারা তাদের পাশে থাকবে, চিকিৎসার সুবিধা তারা করে নেবে এবং তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা করবে।
তারা যেন ইন ফিউচারে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং ভালো করে যেন তার জীবনটা পরিচালিত করতে পারে, সেই বিষয়ে তারা আমাদের পাশে দাঁড়াবে এবং তারা আমাদের এগুলো পূরণ করে দিবে। কিন্তু সেগুলো আমাদের আজও পর্যন্ত সেগুলো পূরণ হয়নি। তো আমরাও এই বর্তমান সরকারের কাছে সেই আবেদনগুলি আমরা প্রস্তাব আকারে আমরা উপস্থাপন করেছি। দেখা যাক কতটুকু সেটা বাস্তবায়ন হয়।